ভারতে বিরোধী দলীয় নেতা কে হবেন তা নিয়ে এখন চলছে জল্পনা। আর রাহুলেই আস্থা রাখতে চান কংগ্রেস নেতারা। তবে মাঠ পর্যায়ে সফল সংগঠক রাহুল সংসদে বিরোধী নেতা হিসেবে কতটা যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। 2019 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি দেখেছে কংগ্রেস। তবে গেলবারের চেয়ে এবার ঝুলিতে যুক্ত হয়েছে 47টি অতিরিক্ত আসন। কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব রাহুলের বলেই মনে করেন সংশ্লিষ্টরা। তাই 53 বছর বয়সী এই নেতাকে বিরোধী দলের প্রধান হিসাবে দেখতে চান কংগ্রেসের অনেক নেতা। রাহুলকে বিরোধী নেতা করার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মানিকম ঠাকুর। একই সুর আরেক নেতা কার্তি চিদাম্বরম ও রাজ্যসভার সদস্য বিবেক টাংখাওর। শুধু কংগ্রেসের নেতারাই নন, বরং ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউতও রাহুলকে দেখতে চান বিরোধী দলীয় নেতার ভূমিকায়। তবে কংগ্রেসের একটি অংশের মতে সংসদে লম্বা সময় দেওয়ার লোক নন রাহুল গান্ধী। সংসদে বসে থাকার বদলে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় বেশি আগ্রহী তিনি। ফলে বিরোধী দলের প্রধানের ভূমিকা পালন করা কঠিন হবে রাহুলের জন্য। সিবিআই প্রধান লোকপাল এবং মুখ্য ভিজিল্যান্স কমিশনার নিয়োগের বাছাই কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিরোধী দলের প্রধানের। কমিটিতে থাকেন প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রীও। সেক্ষেত্রে বিরোধী দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়ে মত বা আপত্তির কথা তুলে ধরতে হবে রাহুল গান্ধীকে। বিরোধী দলনেতা হিসেবে জায়গা পেতে লোকসভার মোট আসনের 10% থাকতে হয় নিজেদের দখলে, যে কারণে গেল দুবার জায়গা করে নিতে পারেনি কংগ্রেস। ফলে 2014-তে মল্লিকার্জুন এবং 19-এ বিরোধী দল নেতা ছিলেন অধীর চৌধুরী। এবারের নির্বাচনে হেরে গেছেন অধীর। শুধু তিনি নয়, মধ্যপ্রদেশে দিগ্বিজয় সিংহ, ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, রাজস্থানের সিপি যোশী এবং হিমাচলে আনন্দ শর্মার মতো প্রবীণ নেতারাও হেরে গেছেন। ফলে রাহুল গান্ধী রাজি না হলে কংগ্রেসের জোট ইন্ডিয়ার নেতা কে হবে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। আগামী 10 বছরেও কংগ্রেস 100 আসন ছুঁতে পারবে না। শপথ গ্রহণের আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, বিজেপি এক নির্বাচনে যত আসন জিতেছে কংগ্রেস তা 3 নির্বাচন মিলেও পায়নি। শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে এসব কথা বলেন মোদী। এদিকে শনিবার শপথ নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে করা হয়েছে রোববার। ওই দিন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। এর মধ্যে নরেন্দ্র মোদীকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। भारत के लोकतंत्र और लोकतंत्र की प्रक्रिया के ईवीएम को गाली है और चुनाव की ताकत का एक बड़ा हिस्सा अदालतों में स्पीकर। দর্শক, অনেকটা সময় ধরে চলা ভারতের লোকসভা নির্বাচনে এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে সরকার গঠিত হতে যাচ্ছে। আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী শুভজিৎ পুতুতুন্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভ, শেষ পর্যন্ত ভারতের বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন? শরীফ, এটা নিয়ে বলতে গেলে একটু বিস্তারিত বলতে হয়। ঘটনা হচ্ছে, আপনি যদি ভারতীয় রাজনীতিতে পল্টুরাম হিসেবে দেখেন তাহলে শুধু নীতিশ বা চন্দ্রবাবুকে দেখলে চলবে না। যদি 1, 2, 3 করে কাউন্ট করেন তাহলে সবার প্রথমে যদি বাংলাদেশের মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোভাবে চেনে বা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম চলে আসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী দলের নেতা হবে? না, সেই সম্ভাবনা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতিজাকে এগিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের যে প্রথম বৈঠক হলো নির্বাচনের পরে, সেখানেই তিনি হাজির হয়েছিলেন এবং সেখানেই তিনি যেটা করেছেন, ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই তিনি তার রাস্তা ক্লিয়ার করেছেন। তিনি সবার আগে অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছেন। অখিলেশ যাদবের সাথে তিনি বৈঠক করেছেন, কারণ অখিলেশ যাদবের হাতে 37 জন সাংসদ আছেন। এরপরেই তিনি আপের যে নেতা রাঘব চাড্ডা, তার বাড়িতে গেছেন। তিনি সমর্থন নেওয়ার চেষ্টা করেছেন ডিএমকে একেবারে এম কে স্টালিনের থেকে। সবার থেকে মূলত তিনি সমর্থন নিচ্ছেন। পাশাপাশি আবার লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব, তারও মাথায় হাত বুলিয়ে এসেছেন। সব মিলে যদি আপনি দেখেন, তার মোটোটা হচ্ছে তিনি যদি বিরোধী দলের নেতা হতে না পারেন, অন্তত তিনি রাহুল গান্ধীর রাস্তা বন্ধ করে দেওয়া, অর্থাৎ রাহুল গান্ধীকে যেন কোনোভাবেই কংগ্রেসের বিরোধী দলনেতার যে পথ সেটা যেন করতে না দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে না বললেও দিল্লির আন্দোলনে কিন্তু কানাঘুষোটা কিন্তু স্পষ্টই শোনা যাচ্ছে, একেবারে খুব লাউডলি এই আওয়াজগুলো আসছে যে তিনি চাইছেন কোনোভাবে রাহুল গান্ধীর পথ বন্ধ করে। এবং নির্বাচনের আগে আপনারা যদি ভুলে না যান,
খুব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এই কংগ্রেস 40টা আসন পাবে না। রাহুল গান্ধীর সেই নেতৃত্বের এখনো জোর আসেনি। রাহুল গান্ধী যখন তার এক ভারত জোড়ো যাত্রা দ্বিতীয় সফরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছিলেন, তখন রাহুল গান্ধীর উপরে কার্যত বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যতটা শরিক জোটের অংশ দেখাচ্ছেন, ঠিক ততটা কি তিনি রয়েছেন? কারণ শুভ একটা বিষয় খুব পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই, যদি রাহুল গান্ধীর পথ বন্ধ হয়ে যায়, সে বিরোধী দলীয় নেতা না হতে পারে, তাহলে কার কার সম্ভাবনা আছে? দেখুন, সম্ভাবনার রাস্তা তেজস্বী যাদব, সম্ভাবনার রাস্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্ভাবনার রাস্তা এই মুহূর্তে রয়েছে একেবারে অখিলেশ যাদবের কাছে। কারণ স্পষ্ট, অখিলেশ যাদব বা তেজস্বী যাদব বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনজনের ক্ষেত্রেই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে নতুন করে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যতে হয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এখানে রয়েছে পশ্চিমবঙ্গে, অখিলেশ যাদবের রাজ্যে এখনো বিজেপির হোল্ড অনেক বেশি পরিষ্কার, এবং বিহারেও এই মুহূর্তে জেডিইউ বিজেপির যে ক্ষমতা, সেখানে দাগ কাটতে পারবে না তেজস্বী যাদব। ফলে জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা রাখতে গেলে তাদের যেভাবে হোক বিরোধী দলনেতার জায়গা দখল করতে হবে, তাছাড়া কখনোই সেই জাতীয় রাজনীতির বড় জায়গায় তারা কখনোই যেতে পারবে না, এবং প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সময় তারা নিজেদের নাম সামনে আনতে পারবেন না। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভারতের লোকসভা নির্বাচন পরবর্তী বিরোধী দলীয় নেতা কে হবে সেই বিষয়ে আলোচনা চলছে এবং সেগুলোর বিস্তারিত খবর আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ভিন্ন কোনো সময়ে হবে দ্বিপাক্ষিক সফর, তবে প্রতিবেশী দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে হতে পারে একান্ত আলাপ। বিশ্লেষকরা বলছেন, দেশটির নতুন সরকারের কাছে চাওয়া একটাই, ন্যায্য অধিকার। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, অথচ মাসখানেক আগেও কি কেউ ভেবেছিল এমন? বিপরীতে ডুবতে বসা কংগ্রেস মিত্রজোট ইন্ডিয়ার হাত ধরে দাপট দেখিয়েছে মোদির আধিপত্যে। গেল এক দশকে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে গণতন্ত্র যখন প্রশ্নবিদ্ধ, তখন ভারতের এই নির্বাচনী ফলাফলকে দেখা যাচ্ছে গণমানুষের বিজয় বার্তা হিসেবে। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের অনন্য নজির এটি। রোববার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র সচিব জানান, শনিবার বিকেলেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশ সরকার প্রধান। 9 তারিখে ওদের যে মেইন ইনঅগ্রেশন, সেখানে জয়েন করবেন এবং আরও বেশ কিছু দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরাও যাচ্ছেন। তো সবার সাথে তেতো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপারেট একটা ভিজিটের নিয়ে আমরা কাজ করছিলাম, তো এটা ধরেন এক অর্থে একটা মোর আনুষ্ঠানিক একটা ভিজিট, একটা বিশেষ অকেশনে। সুতরাং আমাদের যে বায়োল্যাটারাল যে ভিজিটটা, সেটা আমরা পরে শিডিউল করব। ঠিক নতুন সরকার তো না। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের মতে, ভারত এমন এক রাষ্ট্র, বাংলাদেশের জন্য যার সামান্য ছাড়ে নেই কোনো ক্ষতি। আমি আসলে খুব পরিবর্তন প্রত্যাশা করি। এই সম্পর্কটা তো ভারতের পক্ষ থেকে খুব বেশি কিছু চাওয়ার নেই বলে আমার মনে হয়, কারণ তারা তাদের যেসব কনসার্ন ছিল, নিরাপত্তা হোক বা অর্থনীতি হোক, ট্রানজিটের সাথে নিরাপত্তা জড়িত, সেগুলো তো তারা তো মোটামুটি সহযোগিতা পেয়েছে বাংলাদেশের ভালোই। ভারতের কোনো ধরনের কোনো ক্ষতি না করেও আমাদের অনেক উপকার করা সম্ভব। দেশটির নতুন সরকারের কাছ থেকে বাড়তি নয়, অন্তত ন্যায্য অধিকারটুকু যেন বাংলাদেশ পায়, সেই প্রত্যাশা সাবেকই কূটনীতিকের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর আমাদের সাথে। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। রাখাইনে চলছে জান্তা বাহিনীর হত্যাযজ্ঞ। একটি গ্রামেই অভিযান চালিয়ে 70 জন বাসিন্দাকে মেরে ফেলেছে সেনারা। রাখাইনের পশ্চিমাঞ্চল ছাড়াও সাংগাই অঞ্চলের বহু বেসামরিক মানুষকে হত্যা করেছে সরকারি বাহিনী। এমন আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পুরোপুরি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে রাখাইনের বায়েনফিউ গ্রাম। আরাকান আর্মির সমর্থকদের সন্ধানে গেল কয়েকদিন ধরেই রাখাইনে অভিযান চালাচ্ছে তাতমাদো। তবে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছে বায়েনফিউয়ে। এতে প্রাণ যায় অর্ধ শতাধিক বেসামরিক মানুষের। গ্রামের বাসিন্দাদের চোখ বেঁধে করা হয় নির্যাতন। গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হয় কয়েকজনকে। অনেককে মূত্র পান করতে বাধ্য করে সেনাবাহিনীর সদস্যরা। বায়েন গ্রামের বাসিন্দারা জানায়, গ্রামে ঢুকেই পুরুষদের জিজ্ঞাসাবাদ শুরু করে তারা।
উত্তর যাই হোক না কেন মারধর করা হয় বাসিন্দাদের। জান্তা বাহিনীর এই তাণ্ডবে একটি গ্রামেই 70 জনের বেশি মানুষের প্রাণ গেছে বলে দাবি আরাকান আর্মির। বন্ধ করে দেয়া হয়েছে রাখাইনের মোবাইল ও ইন্টারনেট সেবা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সামরিক জান্তা। রাখাইনের পশ্চিমাঞ্চল ছাড়াও সাগাইং অঞ্চলের বহু বেসামরিককে হত্যা করেছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। জান্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে বলে জানান তিনি। রাখাইনে বহু রোহিঙ্গাকে হত্যার তথ্য মিলেছে। মিয়ানমারের অনেক জায়গায় নির্বিচারে বিমান হামলা চালানো হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের খবর মিলেছে। বেসামরিকদের সুরক্ষায় এমন আগ্রাসন বন্ধ করতে হবে জান্তা বাহিনীকে। কাচিন রাজ্যে সেগু শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে জান্তা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর মিলেছে। হাসপাতালগুলোতে হামলার দায়ে সেনাবাহিনীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ঐক্য সরকার। এদিকে মিয়ানমারে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগের বিরুদ্ধে এক হতে শুরু করেছে তরুণরা। অভিযোগ, গেল 3 মাসে দেশজুড়ে অভিযান চালিয়ে অপহরণ করা হয় কয়েক হাজার নাগরিককে। পরে তাদের ট্রেনিং এর জন্য পাঠানো হয় ক্যাম্পে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসরায়েলি সেনাদের 8 মাস ধরে চলা হামলায় গাজা এখন মৃত্যুপুরী। আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক বার্তাতেও থামেনি তাদের এই ধ্বংসযজ্ঞ। কয়েক মাসের যুদ্ধে প্রাণ গেছে 36,700-ও বেশি ফিলিস্তিনির। আহত হয়েছেন 80,000-এরও বেশি। গেল 24 ঘন্টায় নতুন করে প্রাণ গেছে 77 জনের, আর আহত হয়েছেন 2 শতাধিক। মধ্য গাজায় যুক্তরাষ্ট্র পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছে বাইডেন প্রশাসন। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধে তেল আবিবে জার্মানির দূতাবাসের সামনে হয়েছে বিক্ষোভ। সেখানে অস্ত্র সরবরাহ বন্ধে প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছে একটু পর আরও খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। হিমালয় পর্বতশৃঙ্গ থেকে 11 টন বর্জ্য, 4টি মরদেহ ও একটি কঙ্কাল সরিয়েছে নেপালের সেনাবাহিনী। এভারেস্ট, লোৎসে এবং নুপুৎসে পর্বত থেকে এসব সরাতে সময় লেগেছে 55 দিন। এভারেস্টে এখনও 50 টন বর্জ্য এবং 2 শতাধিক মরদেহ পড়ে আছে বলে ধারণা উদ্ধারকর্মীদের। ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনায় মাউন্টেন রেঞ্জার দল পাঠানোর পরিকল্পনা রয়েছে নেপালের পর্যটন অধিদপ্তরের। আর সেই সাথে বর্জ্য সংগ্রহে আরও অর্থ বরাদ্দের ভাবনাও আছে সরকারের। মে মাসে শেষ হওয়া পর্বত জয়ের ক্যাম্পেইনে এবার প্রায় 600 মানুষ পর্বত আরোহণ করেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সফলভাবে ডক করেছে বোয়িং এর নতুন স্টারলাইনার মহাকাশযান। প্রায় 27 ঘন্টার ফ্লাইটের পর কক্ষপথে পৌঁছে প্রবীণ 2 মহাকাশচারী ব্যারি বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে বহনকারী এই মহাকাশযান। মহাকাশ স্টেশনে নেচে গেয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাদের। উষ্ণ আলিঙ্গন ও করতালিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্বাগত জানানো হচ্ছে নাসার একসময়ের ঝানু ও দক্ষ 2 নভোচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে। 2 নভোচারীর 27 ঘন্টার দীর্ঘ মহাকাশ যাত্রায় রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। তাদের তৈরি স্টারলাইনার নামের মহাকাশযানে চেপেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এ পৌঁছান নভোচারীরা। এতদিন শুধু ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এর নভোযান ব্যবহার করে আইএসএস এ ক্রু ও মালামাল সরবরাহ করা হতো। এবার যুক্ত হলো বোয়িং। ব্যারি উইলমোর ও ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসকে দেয়া হয় পরীক্ষামূলক এই যাত্রার গুরুভার। এতে আপাতত সফল তারা। ব্যারি ও সুনিকে এখানে দেখে আমরা বেশ আনন্দিত। সফলভাবে উৎক্ষেপণ ও ডকিং এর জন্য মিশনের কন্ট্রোল সেন্টারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পরিবার ছেড়ে মহাকাশে এসেছি, তবে আমাদের এখানে আরেকটি পরিবার আছে যারা অসাধারণ। এমন পরিবার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা বেশ রোমাঞ্চিত। নেচে গেয়ে তারা আমাদের স্বাগত জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। এর চেয়ে দারুণ অভ্যর্থনা হতে পারে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত অবস্থায় স্টারলাইনার ও 2 ক্রু সেখানে থাকবেন 8 দিন। এরপর শুরু হবে পৃথিবীতে ফিরতি যাত্রা।
বোয়িং স্টারলাইনারের এই মনুষ্যবাহী মিশনের আগে গেল 2022 সালে সফলভাবে পরীক্ষামূলক মিশন পরিচালনা করা হয়। সে দফায় অবশ্য সেই যানে মানুষ ছিল না। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।